প্রেম বাজারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার যে সাহস যেটি জুগিয়েছেন তিনি আমার মা বাবা, আমার আরাধ্য দেবতা পূর্ণানন্দ বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রাজস্ব পায়, শান্তি সত্যভামা রাতুল চরণ এবং বড় মা বীণা পানি দেবী, পিয়ার ঠাকুর সহ এবং যে মানুষটির তত্ত্বাবধানে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে এসেছে বাবা শান্তনু ঠাকুর সহ সমস্ত ঠাকুর পরিবারের পদতলে আমার মাথা মস্তক করে আমি প্রণাম জানাই। এবং আজকে যে মানুষটির সান্নিধ্য আজকে এখানে এসেছি, বাবা কীর্তিবাস ঠাকুর এখানে রয়েছেন, তার সহযোগী হিসাবে আমি এখানে এসেছি। এটা পরম পাওনা আমার, কারণ এতটা সৌভাগ্যবান নিজেকে আমি কখনো ভাবিনি যে এই মানুষগুলোর সান্নিধ্য এখানে দাঁড়িয়ে পাবো। হয়তো মা বাবার কোনো পূর্ণ ফল ছিল, তার জন্য আমি ঠাকুরদের সঙ্গে এখন হয়তো বাবা শান্তনু ঠাকুরের 18 বছর ধরে তার সঙ্গে চলছি, এটা বাস্তব কথা। কিন্তু যারা এই হরি নামটাকে, হরিময় গোটা পৃথিবীকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস করে চলেছে আমার সাধু গোসাই পাগলরা, আজকে যে ধামে আমরা উপস্থিত হয়েছি, কৃষ্ণ ঠাকুর আজকে তিনি রয়েছেন এখানে আমাদের, এই সাধু গোসাই পাগলরাই কিন্তু এই নামটা প্রতিটি মানুষের হৃদয়ে ছড়িয়ে দিচ্ছে। কি বাবা, তাই তো নাকি? কারণ এনরা যদি এই জায়গাটাকে, এই প্ল্যাটফর্মটা তৈরি না করতে হতো, ঠাকুরের নাম হয়তো অনেক আগেই বিলীন হয়ে যেত। তো পরম্পরায় প্রতিটি মানুষের, আজকে যারা ছোট থেকে বড় হয়েছে, প্রতিটি মানুষের কানে কানে কিন্তু তারা এই নামটা পৌঁছে দিচ্ছে, কারণ এই নামটা চির সত্য, এই নামের মাধ্যমে একবার শেষ খাওয়াতে পার হওয়া যাবে। অনেকে বলে না, দেখবেন ইদানিং ছোট ছোট খুব ভালো গোসাই বেরিয়েছে, অনেকে বলে দেখো এইটুকুন বয়সে তারা এই সাধু পথে চলে এসছে। সাধুর তো কোনো বয়স হয় না বাবা। আমরা একটা নির্দিষ্ট কোঠা নিয়ে যখন পৃথিবীতে আসি, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100, কেউ 50, কেউ 10, কেউ মায়ের গর্ভ থেকে আবার বিলীন হয়ে যাচ্ছে। তো বয়স যতটাই থাকুন না কেন, তার থেকে আজকে যে সময়টা চলে যাচ্ছে বাবা, বয়স কিন্তু সেখান থেকে কমছে, বয়স কিন্তু বাড়ছে না। তো ঠাকুরও তেমন, আমার ঠাকুর বাড়ির যে হরিগুরুচাঁদের বংশধরা রয়েছেন, তারাও কিন্তু একই রকম ভাবে আমাদের কিন্তু দেখভাল করার জন্য কিন্তু রয়েছেন। তেবু ভক্তের সঙ্গে ভগবানের একটা মিলনে ছোট্ট একটা গল্প বলবো আপনাদের সামনে। গল্পটা একটা বাস্তব কাহিনী। ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা পিয়ার ঠাকুর, আপনারা জানেন যে আগামী 6 তারিখে বারণী, হয়তো অনেকেই এখান থেকে যাবেন, আমি আশা করব এবং নিমন্ত্রণ দেবো আপনাদের সেখানে যাওয়ার জন্য। তো এরকম বারণী যখন চলছে, সেখানে আজকে যখন ঠাকুরনগর ধাম বা ওরাকান্দি ধাম তৈরি হয়েছে, তো একদিন আগে প্রত্যেকটা এখানে যারা কর্মচারী রয়েছে, মানে ঠাকুরের সৈনিক, আমি কর্মচারী সেই অর্থে বলছি, প্রত্যেকে চিন্তা করছে এখানে মাতোয়াম দেবে, মাতোয়ারা হবে, যদি কোনো কাপড়গুলো থাকে সেগুলো একটু সরিয়ে নেওয়ার জন্য অনেক কাছে গেট থেকে গড়াতে গড়াতে চলে আসবে ঠাকুরের কাছে। তো এরকম ঠাকুর বাড়ি যখন প্রত্যেকটি মানুষ কাজে ব্যস্ত, এমন সময় হাতে দেখবেন, যারা দেখেছেন কোটাটা লাঠি ছিল পিয়ার ঠাকুরের হাতে, ওই লাঠি টেনে ভরতে আস্তে আস্তে সামনে এসে মাতাম কলের ওখানে এসে দাঁড়িয়েছে। তো দাঁড়ানোর পরে এসে অনেকক্ষণ দেখছে, দেখার পরে সবাই কাজে ব্যস্ত, কাউকে কিছু বলতে পারছে না। তা দুজন গোসাই যখন সামনে যাচ্ছে, বলছে একটু দাঁড়া। যখন তিনি দাঁড়িয়েছেন, ওদেরকে একদম ডাইরেক্ট আমি সরাসরি বলছে, আমার এখানে একটা গর্ত কেটে দে, আমি গর্তের মধ্যে বসবো। ওরা না হতচকিয়ে গেছে, ব্যাপারটা কি, মানে কেউ ওর সামনে গিয়ে কিছু বলবে ঠাকুরের সামনে, সে বলার আর সাহস কারো হচ্ছে না। তা প্রত্যেক কানাঘুষি করছে, ভাই কালকে বারণী, ঠাকুর বলছে গর্ত কাটতে, ঠাকুর কি গেল নাকি, মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি? তো ওর মধ্যে একজন খুব কাছের মানুষ গিয়ে বলছে, বাবা আজ বাদে কাল বারণী, তো হাজার হাজার লক্ষ লক্ষ মতো ভক্তবিন্দু আসবে, এখানে তারা মাতাম দেবে, আর তুমি কিনা বলছো এখানে একটা গর্ত কেটে দিতে। পিয়ার ঠাকুর তার মুখের দিকে তাকিয়ে বলছে, ওরে আমি হরিগুরুচাঁদের বংশধর, আমি বিলেত ফেরত ব্যারিস্টার, একদিন কোর্টে দাঁড়ালে 3000 টাকার উপর আমার ফিস। তা আমি যদি অগণিত ভক্তবিন্দুর পায়ে হাত দিয়ে পদধূলি করতে চাই, আমাকে তো কেউ পদধূলি দেবে না। তা তোরা এখানে একটা গর্ত কেটে দে, লক্ষ লক্ষ মতো ভক্তবিন্দু যখন মাতামে মাতোয়ারা হবে, তাদের যে পায়ের ধুলি উঠবে, সেই পায়ের ধুলি যদি একবার আমার মাথায় এসে পড়ে, তোরা আমার সেই সুযোগটুকু একবার একটু করে দে। এই ছিল ঠাকুরের বাণী। এই হচ্ছে ঠাকুরও চায়। আপনারা দেখবেন হরিচাঁদ যখন উঠে যায়, তখন ভক্তবৃন্দের কাঁদতে কাঁদতে ঢল নামে,
বলছে বাবা তুমি চলে যাচ্ছ, তাহলে আমাদের কি হবে? হরিচাঁদ তখন বলেছিলেন, তোরা গুরুচাঁদকে ভজ, ওর মাঝেই আমাকে খুঁজে পাবি। তোরা গুরুচাঁদকে ভজ, ওর মধ্যেই আমাকে খুঁজে পাবি। তাহলে একটা বংশ হরিচাঁদ মিতল গুরুচাঁদের মধ্যে। গুরুচাঁদের যে অমরশব্দ কাজ ছিল, সেই চাঁদ কাজটা কিন্তু আমার পিয়ার ঠাকুর। কারণ গুরুচাঁদ বুঝেছিল যে এই অগণিত মানুষের বুকের উপর দিয়ে একটা কাঁটা তার বয়ে চলেছে, আগামী দিনে সেটা হতে চলেছে, এই মানুষগুলোর নাম থেকে হয়তো বিচ্ছিন্ন হবে। তাই পিয়ার ঠাকুর বলেছিল যে তুই একটু কলকাতা মুখে অভিনয় কি ভাই ভাই তুই রওনা দে। তাই আজকে তিনি ঠাকুরনগর ধাম করেছিলেন। আর সে ধাম করার ফলে আজকে আমরা মনের ব্যক্ত প্রকাশ করতে পারছি সেখানে গিয়ে। কারণ এই যে অগণিত মতুয়া ভাই আমরা রয়েছি, একটা দিনে ওই একটা সময় গিয়ে প্রত্যেকটা ভাই বোন আমরা এক জায়গায় গিয়ে মিলিত হতে পারছি এবং প্রত্যেকে দুভাদুল একবার হরিনাম করতে পারছি। এই ধামটা তৈরি করেছিলেন পিয়ার ঠাকুর বাবা গুরুচাঁদের নির্দেশে। তাহলে দেখুন হরিচাঁদ মিলল কোথায়? গুরুচাঁদের মাঝে। গুরুচাঁদের যে অসমাপ্ত কাজ কিছুটা সমাপ্ত করে গেলেন পিয়ার ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর, আর তার সুযোগ্য নাতি বাবা শান্তনু ঠাকুর। একটা সময় এখান থেকে গেলে আপনাদেরকে নামিয়ে দিত ট্রেন থেকে, ডাঙ্গাডোল বাথরুমের কাছে রাখতে হতো। আর গত বছর 4খানা ট্রেন দিয়েছে। কারণ একটা মানুষ কাছে দিল্লির ওই কাচের ঘরে পার্লামেন্টের মধ্যে ঢুকেছে, তাই এতগুলো ট্রেন পিছিয়ে আন্দামান থেকে জাহাজের ব্যবস্থা করেছিল আবহাওয়া খারাপের জন্য। সেই জাহাজ কনস্ট্রাকশন ঠাকুর 50% অব্দি ভাড়া ছাড় করে দিয়েছিলেন, যেহেতু তিনি জাহাজ প্রতিমন্ত্রী। আমার মানুষ যদি আমার জায়গায় না পৌঁছায় তো আমার কথা কি বলবে? তা ঠাকুর বলেন যে আমি একা গিয়ে কি করব? ঠাকুর বলেছেন না যে যার দল নেই তার বল নেই, যে জাতি রাজা নেই সে জাতি তাজা নেই। তা আপনার আমাদের সবকিছু আমরা একজনের হাতে তুলে দিয়ে বলি ভাই আমার একটু দিবি নাকি? ঠাকুর বলেছিস না, যার ঘরে দুটো সন্তান আছে, ডাক্তার একজন বানাও দরকার আছে, ইঞ্জিনিয়ার বানাও দরকার আছে, কিন্তু একটা রাজনীতিবিদ বানাও। কারণ ওই ডাক্তার ইঞ্জিনিয়ারকেও তার কাছে যেতে হবে। কেন যেতে হবে? ওই কাজগুলো করানো পারমিশন জন্য, সেই জন্য একটা রাজনীতিবিদও তোমার ঘরে তৈরি করতে হবে। তাই প্রত্যেকটি ঘরে ঘরে শান্তনু ঠাকুর যেখানেই যায় একটা কথা বলে যে আমাকে একটা করে সন্তান তোমরা দাও। যার ঘরে দুটি সন্তান আছে একটা সন্তান আমাকে দাও, অন্তপক্ষে দেশের কাজ করুক, মানুষের কাজ করুক, মানুষের পাশে থাকুক। ইঞ্জিনিয়ার ডাক্তার আরেকটা কিন্তু তোমরা তৈরি করো, তাতে কোনো দুঃখ নেই। তো বাবা শান্তনু ঠাকুরের পথ চলার একবার ওনার প্রথম জীবনের সফর সঙ্গে আমি বাংলাদেশ গেছিলাম গোসাই, প্রথম যখন 4জন গেছিলাম। তো ওনার যে ভক্তি বল আমি সেই সময় দেখেছিলাম। তার একটা কথা বলে আমি আজকের অনুষ্ঠানে বিরাম দেবো, কারণ অনেক আমিও বসে আছি এনাদের মুখের কিছু শোনার জন্য। আমি কিছু বক্তা নই, এই মনে একটু উপলব্ধি, তাই আপনাদের সামনে শেয়ার করলাম মাত্র। তো আমরা যখন প্রথম মোনাকান্দি গেলাম, তো তার আগে তারকের আশ্রম পরে নড়াইলের মধ্যে যখন যাচ্ছিলাম, তখন আমাদের সঙ্গে যে ছিল উনি বললেন বাবা এই আশ্রম হয়ে যাবে? তা বাবা বললো না, তারকের আশ্রম পরে যাবো, আগে গাছের গোড়ায় যাবো। পিয়ার ঠাকুর আসার পরে পরের যে জেনারেশন মঞ্জিল কৃষ্ণ ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর, এরা কিন্তু বাংলাদেশে দেখেননি। এই প্রথম নাতি হিসাবে পিয়ার ঠাকুর পরে বাংলাদেশ যাচ্ছেন শান্তনু ঠাকুর। তখন কিন্তু মিনিস্টার নন, উনি শান্তনু ঠাকুর। তো যাওয়ার পরে আমরা পাশের একটা গ্রাম আছে দক্ষিণ পাড়ে, ওই গ্রাম থেকে যখন রাত্রি 9:30টার সময় ফিরলাম, সম্পদ ঠাকুর বলছে ভাই চলো খেতে যাবো। তখন বলছে দাদা যাচ্ছি দাঁড়াও। আমাকে বললো গোপাল চলো একটু হাঁটবো। তো ঠাকুর গামছা একটা গায়ে গামছা কান পরানো, আমিও তাই গামছা কান পরা কান গায়ে হাঁটছি দুইজনে। তা আমি গিয়ে পাশে গিয়ে বললাম যে বাবু পা কাটার কিন্তু ভয় আছে। বলে কেন? আমি বাবু এই জায়গায় যখন মাটিটা দেওয়া হয় ওটা বিলের মাটি, বিলে তো জল উঠে যায়, তো শামুক থাকতে পারে। তখন আমি বলছি গোপাল, যে মাটি দিয়ে আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ, আমার দাদু পিয়ার ঠাকুর এই ল্যাংঠো বসে এই মাটিতে গড়াগড়ি খেয়েছে, আর সেই ধামে এসছি, একটু ধুলোবালি গায়ে লাগাবো না? এটা কখনো হয়? এইখানে দাঁড়িয়ে তার যে ভক্তর প্রতি বা সেই আস্থা, সেই মাটির প্রতি যে দায়বদ্ধতা, তো তারপরে এসে নামলো কামনা সাগরে। উনি যথারীতি আমাকে কিন্তু টাচ করেনি, মিনিমাম 1 হাত দূরে। উনিও নেমেছেন পুকুরে, আমিও নেমেছি। কারণ যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট কানে কানে মন্ত্র দিয়ে দিয়েছিল যে তুই যাচ্ছিস শান্তনু ঠাকুর না, যদি একটা চুলের ক্ষতি আমি কিন্তু তোর থেকে বুঝে নেব। এমন একটা গুরু দায়িত্ব কিন্তু আমাকে দিয়েছিল, যেহেতু বংশের কেউ যায়নি পিয়ার ঠাকুর আসার পরে। তা মনের মধ্যে সেই ভয় কিন্তু কাজ করছিল। তো যখন স্নান করছে তখন আমি বললাম যে বাবু ওঠো, ঠান্ডা লেগে যেতে পারে। 2-3 বার বলার পর ঠিক জলের মধ্যে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললো গোপাল অনেক জ্বালা, হয়তো তোমার আমি বুঝতে পারিনি কথাগুলো,
এই কথাগুলো সত্যি কথা বলছে আজকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে। এই কথাগুলোর মানে আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আপনাদের এই ভক্ত সমাজের মাঝে এসে মাঝে মধ্যে উপলব্ধি করি, শান্তনু ঠাকুরকে যদি 100 ভাগ করা হয়, তার একটা ভাগ নেবেন, সেই একটা ভাগকে 100 ভাগ করবেন। তার এক ভাগ আমি 18 বছর ধরে বাবা শান্তনু ঠাকুরকে এখন আমি চিনতে পারিনি। যার শিরায় শিরায় ধমনীতে আমার হরিগুরু চাঁদের রক্ত প্রবাহিত হচ্ছে, প্রতিটা রক্ত বিন্দুতে হরি নামের কথা বলছে, প্রতিটা রক্ত বিন্দুতে লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবর্ষে 10.5 কোটি মতুয়ার কথা বলছে, সেই মানুষটাকে এতটুকু আমি চিনতে পারিনি এখন পর্যন্ত। আর আজ দেশ ভাগের বলে এই অফিসে থাকার কালীন অনেক প্রচুর চিঠি আমার কাছে অব্দি গেছে। দাদা সেন্ট্রাল থেকে চিঠি পাঠিয়েছে নাগরিকত্ব হরানোর জন্য, যে আমাদের দেশে থাকতে দেবে না। দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্বের প্রধানমন্ত্রী, এমন একটা সম্মানী ব্যক্তি, তিনি ওরাকান্দি বসে কথা দিয়েছিলেন পদ্ম ঠাকুরের, দাদা আমার এই 5 বছর থাকবো, আমি আর দরকার নেই বেশি থাকার, এই 5 বছরের মধ্যে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী একবার আমি ধামে নিয়ে আসবো। তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা গেল কি গেল না তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি এই প্রধানমন্ত্রীকে আমি একদিন এখানে নিয়ে আসবো। শান্তনু ঠাকুর কিন্তু তার কথা রেখেছে। ওরাকান্দিতে সেই প্রধানমন্ত্রী গেছিলেন এবং বড় মা বীণাপাণি দেবীর পা ধরে বলেছিলেন যে আজ থেকে সারা ভারতবর্ষের মতুয়া যারা রয়েছেন তাদের নাগরিকত্বের দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি শান্তনু ঠাকুর যখন এখানে আমার পার্লামেন্টে আসবে আমি তার সেই নাগরিকত্ব তারা তুলে দেবো। আমরা যেদিনকে রওনা দিলাম ট্রেনের মধ্যে বসে আমার গোসাই বলছে, দাদা সিএটা কি হবে না? আমি দাদা ভোটের একদিনে হোক আর 2 দিন আগে হোক সিএ আমাদের হবেই। শান্তনু ঠাকুর যখন পার্লামেন্টে গিয়ে পাশ করিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে সই করে কমপ্লিট করে রেখেছে, ইমপ্লিমেন্ট হতে শুধু বাকি, আজ না হোক কাল সেটা আমরা পাবোই। ঘন্টা দেড়েকের মধ্যে আমার এক বন্ধু ফোন করেছে, ভাই টিভিতে কিন্তু বারবার দেখাচ্ছে আজকেই কিন্তু সিএ চালু হচ্ছে। আমরা ট্রেনের মধ্যে কয়েক ভাই যা করতে একদম হাত উঁচু করে জয় হরিবোল করে চেঁচিয়ে উঠেছিলাম যে আজ থেকে আজ আমাকে 11 কেউ বলবে না, একটা পাসপোর্ট করতে গেলে কেউ বলবে না যে ভাই তুমি 71 সালের কাগজ দাও, প্ল্যাটফর্মে দাঁড়ালে কেউ বলবে না যে ভাই তুমি বাড়ি কোথায়, কত বছর আগেই দেশে এসেছো। সেই জায়গাটা কিন্তু আজ বাবা শান্তনু ঠাকুর আমাকে তৈরি করে দিয়েছে। এই যে জায়গাটা, সেই জায়গাটা বাবা শান্তনু ঠাকুর। একটা সময় মতুয়াদের দেখলে বলতো, মানুষ ঘৃণার চোখে দেখতো, দুটো ডাঙ্গা ডোল নিয়ে গেলে ট্রেন থেকে নামিয়ে দিত। আর আজ তিনি এক্সপ্রেস ট্রেন দিয়ে দিচ্ছে, রুট ম্যাপ করে ফেসবুকে ছেড়ে দিচ্ছি, সেই ট্রেন করে ডাঙ্গা নাম হরিনাম করতে করতে সব ঠাকুরনগর বলছে 3 নম্বর প্ল্যাটফর্ম এটা তৈরি করে দিচ্ছেন বাবা শান্তনু ঠাকুর। কেন? যে মানুষের নামতে এবং উঠতে অসুবিধা না হয়, 1 সেকেন্ডের বেশি ট্রেন বা 2 মিনিটের বেশি ট্রেন দাঁড়ায় না, যাতে মানুষ সুষ্ঠুভাবে ওখানে দাঁড়াতে পারে। এত কর্মকাণ্ড করে চলেছেন বাবা শান্তনু ঠাকুর। একটা দিন আসবে দেখবেন যখন এই মানুষটি হয়তো আমাদের কাছে থাকবে না, তখন হাউ হাউ করে শান্তনু ঠাকুরের জন্য আমাদের কাঁদতে হবে। জানি না আমার পুনর্জন্ম আছে কি না, যদি পুনর্জন্ম থেকে থাকে যেন আপনাদের মতো কোন মতো মায়ের ঘরে আমার জন্ম হয়, আর 2 হাতে ভরে যেন বাবা শান্তনু ঠাকুর পরিবারের শান্তি রাখতে পারি, আর 2 হাত তুলে যেন একবার হরিবোল হরিবোল করতে পারি। এই কয়েকটা কথা বলে আপনাদের শ্রীচরণে একবার আমার শত করে নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথার এখানে বিরাম দিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, আর সবাই একবার হাসুন না, আমরা বাবা শান্তনু ঠাকুর ডাকে যখন যেভাবে বাবা ডাকুক না কেন আসুন, তার ডাকে একবার সাড়া দিই, কারণ তিনিই পারেন। একদম হিমালয়ের সেই চূড়ায় আজকে এই মতুয়া নিশান তুলে দিয়ে গেছেন বাবা প্রমথরঞ্জন ঠাকুর, যতটুকু করে দিয়েছে উনি সেখান থেকে সেই কাজ তুলে নিয়ে চলেছেন একমাত্র আমাদের জন্য। পারতেন তো, অস্ট্রেলিয়া ছিলেন, আজকে 4.5 লাখ টাকার উপরে মাইনা ছিল তার, প্রত্যেকেই জানেন। 4.5 লাখ টাকার উপরে মাইনে, 2টো বাচ্চা নিয়ে বউকে নিয়ে তো আরামে থাকতে পারতেন। মাঝে মাঝে যখন দোতলায় যাই গিয়ে দেখি একটা গামছা পরে একটা গামছা গায়ে দিয়ে পরে বসে আছে। কথা কথা একদিন আমাকে বলছে যে মানুষও জন্ম নেয়, জন্ম বৃদ্ধি হয়, তার মৃত্যু হয়। বিড়াল কুকুর জন্ম, পশু জঙ্গলে পশু পাখি তারাও জন্ম নেয়, তারাও ওইভাবে মরে, কিন্তু তার মধ্যেও মানুষ বেঁচে থাকে, সেটা হচ্ছে কর্ম। এমন কিছু কর্ম করে যাও যে কর্মের মধ্যে তোমার নাম সারা জীবন অক্ষরে করে বেঁচে থাকবে। আজ বাবা শান্তনু ঠাকুর সেই সিএএ লাগু করে দিয়ে আজকে আমাদের নাগরিকত্ব প্রতি আমাদের সারা জীবন প্রতিটি মানুষের, যারা উপার বাংলা থেকে লাতিগুতো খেয়ে সেই পাশে সবকিছু ছেড়ে দিয়ে প্রতিটি মানুষের মনের কোঠায় বাবা শান্তনু ঠাকুরের নাম বিরাজমান হবে। এই কয়েকটা কথা বলে আজকের মতো আমি এখানে বিরাম দিচ্ছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ। একবার হরি 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 বল মন, হরি বল হরি 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 হরি।